ইতিহাসের 5 নম্বর চ্যাপ্টার হচ্ছে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ। ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ, এইটা হচ্ছে 5ম চ্যাপ্টার। তো এটা আমরা এখন শুরু করব। আচ্ছা, ওইদিকে যারা ভিডিওতে দেখছো তাদের জন্য একটা কথা বলছি, পরবর্তীকালে আমরা একটা অনলাইন ক্লাস করানোর কথা ভাবছি। তো তোমরা যারা উৎসাহী এই ক্লাসটা করার জন্য, এখানে তোমরা যেগুলো পাবে, প্রথমত অনলাইন লাইভ ক্লাস তোমরা রেগুলারলি পাবে, পাশাপাশি তোমরা স্টাডি মেটেরিয়াল পাবে এবং নির্দিষ্ট চ্যাপ্টারের শেষে মক টেস্ট নেওয়া হবে। তো কারা কারা উৎসাহী তারা নিচের কমেন্টে অবশ্যই জানাবে। আচ্ছা, তো দেখো এই চ্যাপ্টারটা আমরা স্টার্ট করব। আচ্ছা, তো প্রথম এই চ্যাপ্টারে যে টপিকটা আলোচনা হবে সেটা হচ্ছে ঊনবিংশ শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলন। ঊনবিংশ শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলন, এই টপিকটা। আচ্ছা দেখো, ঊনবিংশ শতক মানে কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ? ঊনবিংশ শতক মানে কত খ্রিস্টাব্দ থেকে? 1801 থেকে 1900 খ্রিস্টাব্দ। এই সময়ে সমাজের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। আচ্ছা দেখো, এই 19 শতক, এই সময় আমাদের ভারত তথা বাংলা সমাজে বিভিন্ন রকমের খারাপ ব্যবস্থা, বিভিন্ন রকমের খারাপ প্রথা, বিভিন্ন খারাপ জিনিসপত্র ছিল। তো আমরা আগে সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব যে এই সময় মানে 19 শতকের সমাজে কি কি খারাপ ব্যবস্থা, খারাপ নিয়ম, খারাপ নীতি, এইগুলো প্রথা এইগুলো ছিল। দেখো, তো এই ঊনবিংশ শতকে বাংলা তথা ভারতের সমাজের কিছু খারাপ প্রথা সম্পর্কে আমরা আগে আলোচনা করব, অর্থাৎ হচ্ছে কুপ্রথা বা খারাপ প্রথা। আচ্ছা, তো দেখো এই সময় সমাজে যে খারাপ প্রথাগুলো ছিল তার মধ্যে যেগুলো প্রধান সেগুলো হচ্ছে, প্রথমত হচ্ছে বাল্য বিবাহ। প্রথম এই সময় মানে 1800 থেকে 1900 বা তার আগেও ভারতে খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়ার একটা ব্যবস্থা ছিল। মূলত মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হতো, মেয়েদের 10 থেকে 11 বছর বয়সের মধ্যেই কিন্তু বিয়ে দিয়ে দেওয়া হতো। তাহলে বাল্য বিবাহ একটা খারাপ ব্যবস্থা। 2 নম্বর হচ্ছে বহু বিবাহ। এক একটা মানুষ অনেক করে বিয়ে করার তাদের মানে ছাড় থাকতো বা বিয়ে করতে পারতো। বিশেষ করে যারা ব্রাহ্মণ ছিল তাদের ক্ষেত্রে এই ক্ষমতাটা বা এই সুযোগটা সব থেকে বেশি ছিল। দেখা গেছে যে অনেক ব্রাহ্মণ 40 থেকে 50টা করে বিয়ে করতো। আচ্ছা, তো এরকম দেখা গেছে যে কোনো একটা ব্রাহ্মণ যার বয়স হচ্ছে 70 বা তার বেশি, সে হয়তো একটা 10 বছর বা 11 বছর মেয়ের সঙ্গে বিয়ে করছে। তো তখনকার দিনে ব্রাহ্মণদের এতটাই ক্ষমতা বা এতটাই মানে লোককে তাদের প্রতি একটা রেসপেক্ট ছিল যে মানুষ তাদেরকে এটা মানে অনায়াসেই কোনো ব্যাপার ছিল না। এরপর ওই যে বৃদ্ধ লোকটা কিছুদিন পরই বৃদ্ধ লোকটা কিছুদিন পরই মারা যেত। তারপর সেই যে অল্প বয়স্ক মেয়েটা তার সঙ্গে বিয়ে হতো, তার নানা রকমের সমস্যা, সমাজের বিভিন্ন রকমের সমস্যা, সেগুলো আমরা আলোচনা করব, সেই তার সম্মুখীন হতে হতো। তো এরকম একটা এক্সাম্পল দেখছিলাম যে একজন ব্রাহ্মণ, সম্ভবত নিবারণ ভট্টাচার্য বা এরকম কিছু একটা নাম, তো সেই ব্যক্তিটা ব্রাহ্মণ ছিলেন এবং তিনি 80টার উপর বিয়ে করেছিলেন সারা জীবনে। হ্যাঁ, তো এরকম ব্যবস্থা ছিল। এটা শুধুমাত্র ব্রাহ্মণদের জন্যই নয়, অন্যান্য মানে জাতির লোকেদেরও হতো, তবে ব্রাহ্মণদের এটা বেশি ছিল। মুসলিমদের ক্ষেত্রেও বহু বিবাহ দেখা গিয়েছে, অধিক বিবাহ করার একটা রেওয়াজ, যেটা কিন্তু ঠিক নয়। তাহলে বাল্য বিবাহ, বহু বিবাহ একটা ব্যাপার ছিল। 3 নম্বর ছিল সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা। তো সেই সময় মানে এই মানে 19 শতক বা এই সময় মানে সমাজে ছেলেদের গুরুত্ব অনেক বেশি দেওয়া হতো। মেয়ে জন্মালে অনেক পরিবারই সেটাকে খারাপ মনে করতো। তারা ভাবতো যে তার মেয়েরা বংশের একটা বোঝা, তারপর তারা বংশ বিস্তারের ক্ষেত্রে তারা কোনো মানে সাহায্য করে না, এই কারণে অনেকেই এটা মনে করতো। এবং মেয়ে জন্মালেই তারা কোনো একটা কিছু হয়তো ছোট নৌকা বা কিছুতে করে নৌকা ওই মেয়েকে, ওই বাচ্চা মেয়েটাকে কোনো নদীতে বা কোনো সাগরে ভাসিয়ে দিত ওই বাচ্চা মেয়েটা জন্মানোর পরই।
তো এই প্রথাটা আরেকটা, এর পিছনে আরেকটা মানে তাদের ধারণা ছিল যে এটা করলে নাকি তাদের ভালো হবে, তারা আর কি ঈশ্বর তাদেরকে আর কি মঙ্গল করবে, এরকম ধারণা ছিল। কিন্তু যেটা এখানে আমরা আলোচনা সেটাই করছি যেগুলোর কোনো মানে হয় না। তো এরকম ছিল। তারপর আরেকটা খারাপ প্রথা যেটা ছিল, সব থেকে যেটা খারাপ প্রথা, সেটা হচ্ছে সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা হচ্ছে আগেকার দিনে হিন্দু সমাজে আহ মানে স্বামী মারা গেলে তার জ্বলন্ত চিতায় তার স্ত্রীকে হত্যা করা হতো, পুড়িয়ে হত্যা করা হতো। তো এই যে ব্যবস্থাটা ছিল, এইটাকে বলা হচ্ছে সতীদাহ প্রথা। কেন করতো? কোনো মানুষ কি জীবন্ত সামান্য একটুখানি মানুষের পুড়ে গেলেই কত সেটা একটা জ্বালা করে, তো কেন করতো? কেউই সেটা করতে চাইতো না, কোনো মহিলাই করতে চাইতো না। বলা হতো যে এটা করলে তাদের স্বর্গ লাভ হবে বা ভালো হবে পরের জন্মে। আসলে এইসব বলে আর কি মানুষকে এইসব করানো হতো, করতে না চাইলে জোর করে চাপিয়ে দেওয়া হতো, চিতার মধ্যে বেঁধে দেওয়া হতো। তো এই সমস্ত বিভিন্ন খারাপ প্রথা ছিল। তো এই সব খারাপ প্রথাগুলোর বিরুদ্ধে ভালো মানুষেরা কাজ করেছেন, তো সেগুলো আমরা আলোচনা করব। তার আগে বলি, এই যে প্রথাগুলো সমাজে কিন্তু ব্যাপকভাবে তখন প্রচলিত ছিল, এই প্রথাগুলো এই ঊনবিংশ শতকে খারাপ প্রথা। তাহলে কি কি খারাপ প্রথার কথা বলা হলো? বাল্য বিবাহ, বহু বিবাহ, কথা নয়, বাল্য বিবাহ, বহু বিবাহ, তারপরে হচ্ছে কন্যা শিশু, ফাজলামি নয়, তারপর সতীদাহ, ইত্যাদি আরো অনেক আছে, তবে আমরা মূলত এগুলোকেই দেখব। আচ্ছা, এইবার দেখো, এই প্রথাগুলো কিন্তু সমাজের বেশিরভাগ মানুষই এগুলোকে খুব ভালোভাবে তারা এগুলোকে গ্রহণ করেছিল বা এগুলোকে তারা মানতে চাইতো সেই সময়। এইবার এই আমরা দেখেছি যে ইংরেজরা আসার পর ভারতে একটা আধুনিক শিক্ষা শুরু হয়েছিল। কিছু মানুষ, বিশেষ করে যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ বা যারা একটু আর্থিক দিক থেকে যারা একটু সচ্ছল মানুষ, তারা সেই সময় এই আধুনিক শিক্ষা কিন্তু গ্রহণ করেছিল এই সময়ের আগেই। এইবার সেই সমস্ত মানুষেরা, তারা ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণী, এবং এই মধ্যবিত্ত শিক্ষিত মানুষদেরকে সেই সময় বলা হতো মধ্যবিত্ত ভদ্রলোক। হ্যাঁ, একটা প্রশ্ন থাকে যে মধ্যবিত্ত ভদ্রলোক কাদেরকে বলা হয়? তাহলে এই মধ্যবিত্ত শ্রেণী যারা আধুনিক পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করেছিল এবং যাদের মধ্যে একটা যুক্তিবাদী মন বা যুক্তিবাদী চিন্তা ভাবনা তৈরি হয়েছিল, তাদেরকে বলা হতো মধ্যবিত্ত ভদ্রলোক। এইবার এই মধ্যবিত্ত ভদ্রলোকেরাই এই সমাজের এই সমস্ত খারাপ প্রথাগুলো বা খারাপ ব্যবস্থাগুলোর বিরুদ্ধে লড়াই করেছিলেন। এই মধ্যবিত্ত ভদ্রলোকেরাই বা এই যারা একটু শিক্ষিত এবং যাদের মধ্যে যুক্তিবাদী মন আছে বা যুক্তিবাদী চিন্তা ভাবনা করার ক্ষমতা আছে, তারাই এই প্রথাগুলোর বিরুদ্ধে লড়াই করেছিলেন। তো সেই রকম কিছু লড়াই এখানে আমরা দেখব। প্রথম যে প্রথাটা এর মধ্যে বন্ধ করা হয়েছিল, সেটা হচ্ছে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার এই প্রথাটা। এটা ইংরেজরাই বন্ধ করেছিল। লর্ড ওয়েলেসলি লর্ড ওয়েলেসলি 1803 খ্রিস্টাব্দে সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথাটা বন্ধ করেছিলেন। বোঝা গেল? তাহলে লর্ড ওয়েলেসলি 1803 খ্রিস্টাব্দে সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার এই প্রথাটা বন্ধ করেছিলেন। বোঝা গেল? বেশ, এবার বাকি প্রথাগুলো কে কি করেছিলেন সেটা আমরা দেখব। আচ্ছা, পরবর্তী দেখো, তো সমাজ সংস্কারের ক্ষেত্রে সব থেকে বড় যদি ভূমিকা কারোর থাকে, তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়।
তো সমাজ সংস্কারের ক্ষেত্রে তিনি অনেক কিছু কাজ করেছিলেন। তো সেগুলো আমরা আলোচনা করব যে রাজা রামমোহন রায় সমাজ সংস্কারের ক্ষেত্রে এই ঊনবিংশ শতকে কি কি কাজ করেছিলেন। তো প্রথম তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে সতীদাহ প্রথার বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন। সতীদাহ প্রথার বিরুদ্ধে 1 নম্বর যেটা তিনি করেছিলেন, সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন, এটা তার 1 নম্বর কাজ ছিল। তো দেখো সেই সময় সমাজের মধ্যে সতীদাহ প্রথার প্রতি মানুষের একটা আলাদাই একটা রেসপেক্ট ছিল যে এটা করা খুব ভালো জিনিস, এটা এই প্রথাটা দিলে যে সমস্ত মহিলাদের এই সতীদাহ প্রথা দেওয়া হচ্ছে তাদের তো ভালো হবেই, তাদের পরিবারের জন্য এটা মঙ্গল, মানে এই সতীদাহ প্রথাটা। এবং বিশেষ করে ব্রাহ্মণ বা যারা একটু উঁচু বর্ণের লোক ছিল তাদের ক্ষেত্রে এটা করা হতোই, এই সতীদাহ প্রথাটা। এর অন্য একটা মানে এর পিছনে একটা যেটা মূল উদ্দেশ্য ছিল, ওই স্বর্গে যাওয়া ওগুলো তো আলাদা ব্যাপার, মূল যেটা উদ্দেশ্য ছিল যে স্বামী মারা যাওয়ার পর সেই মহিলাটা যাতে আর কোনো বিবাহ না করে বা তার এই সমস্ত কারণের জন্য তাকে এই সতীদাহ প্রথা দিয়ে দেওয়া হতো। এইবার এই প্রথাটা তো একটা খারাপ, তাই না? একটা মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা করার যে একটা কষ্ট, সেটা তো উচিত নয়। কোনো একটা মানুষকে কি জীবন্ত পুড়িয়ে হত্যা করা যায়? এবার সেটা করা হতো। হয়তো অনেক ক্ষেত্রে দেখা যেত যে কিছুটা মানে আগুন জ্বালানোর পর হয়তো যখন প্রচন্ড ওই যন্ত্রণা হতো তখন হয়তো অনেক মহিলা হয়তো পালিয়ে যাওয়ার চেষ্টা করতো, তাকে ধরে আবার বেঁধে তাকে এমন করে দেওয়া হতো যে সে আর কিছুই তার উপায় থাকতো না। তাহলে এইভাবে জোরপূর্বক মহিলাদেরকে হত্যা করা হতো। কি বলে? যে না এটা করলে স্বর্গে যাবে। স্বর্গে যাবে না কোথায় যাবে সে তো আর কেউ জানছে না। কেউ কি স্বর্গে গিয়ে দেখে এসছে যে স্বর্গে গিয়েছে? তো রাজা রামমোহন রায় এর বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন। এবার তিনি যখন আন্দোলন শুরু করেছিলেন, আন্দোলনটা কিন্তু অতটা সহজ হয়নি। মানে যারা গোড়া আর কি ব্রাহ্মণ ধর্মে বিশ্বাসী তারা কিন্তু এটার বিরোধিতা করেছিলেন যে না এটা তো করা যাবে না, এটা একটা দারুণ প্রথা, মেয়েদেরকে এই সতীদাহ প্রথার মাধ্যমে যদি হত্যা করা হয় তাহলে তো দারুণ ব্যাপার। হ্যাঁ, নিজের মেয়ে হলেও তারা এটা করতে দ্বিধা করতো না, তাও করতো। তো এইবার গোটা যারা এই গোড়া ব্রাহ্মণ ধর্মে বিশ্বাসী তারা পুরো মানে তার বিরোধিতা করেছিল এবং তাকে হত্যা করারও তারা মানে কথা বলেছিল। তবুও তিনি কিন্তু এই মানে তার এই মানে লক্ষ্যটাতে সতীদাহ প্রথা বন্ধ করার লক্ষ্যে তিনি স্থির থেকেছেন। এবং তিনি নিজে তো পুরোপুরি বন্ধ করতে পারেননি, তার এই আন্দোলনের জন্য। এবং সেই সময় তিনি এই যে এই প্রথাটা ইল্লিগাল, মানে ব্রাহ্মণরা বলছে এটা সব ঠিক, কিন্তু এটা কোনো মানে ধর্মীয় গ্রন্থে বেদ বা কোনো যেগুলো আমাদের মূল ধর্মগ্রন্থ সেখানে যে এটা মানে খারাপ বা এটা ঠিক নয় সেটা তিনি প্রমাণ করেছিলেন যুক্তি দিয়ে যে এটা করা ঠিক নয়, এই প্রথাটা সঠিক নয়। তো সেটা তিনি তাদেরকে যুক্তি দিয়ে বুঝিয়েছিলেন। এবার যখন মানুষ মানতে চায় না তখন যুক্তি দিয়ে বোঝালেও মানবে না, সেটা হচ্ছে ব্যাপার। তো তারপর লর্ড উইলিয়াম বেন্টিং একজন ইংরেজ ছিলেন যিনি 1829 খ্রিস্টাব্দে এই প্রথাটা বন্ধ করে দিয়েছেন। লর্ড উইলিয়াম বেন্টিং আসতে লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। তো তারপর বন্ধ করার পরেই যে একবারে বন্ধ করার সঙ্গে সঙ্গে যে পুরোপুরি বন্ধ হয়ে গেছিল তেমনটা নয়, ধীরে ধীরে বন্ধ হয়েছিল। কারণ সমাজের কোনো একটা ব্যবস্থা যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে সেটা রাতারাতি কিন্তু পরিবর্তন হয় না। তো ধীরে ধীরে পরবর্তীকালে এটা বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে এটা তার প্রথম কাজ, সতীদাহ প্রথা বন্ধ। 2 নম্বর হচ্ছে হ্যাঁ, সমাজের খারাপ প্রথাগুলো বিরুদ্ধে যারা লড়াই করেছেন এবং সমাজের এই সমস্ত প্রথাগুলো তুলে দিতে সাহায্য করেছেন যারা, অর্থাৎ সমাজ সংস্কার করেছেন। সংস্কার মানে হচ্ছে খারাপ কাজটাকে বন্ধ করা। দ্বিতীয় তিনি যেটা করেছেন তিনি কুসংস্কার, কুসংস্কার
বিভিন্ন যে সমস্ত ধর্মীয় কুসংস্কার আছে তার বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। পুরোহিত তন্ত্র, এই সময় জাতিভেদ এবং পুরোহিত তন্ত্রটা কিন্তু আমাদের ভারতীয়দের মধ্যে ব্যাপকভাবে ছিল। পুরোহিতদের সমাজে একটা মানে খুবই প্রভাব ছিল এবং তারা সমাজের নিচু জাতির লোকেদের বা তাদের থেকে যারা নিচু তাদেরকে নানা রকম ভাবে নানা রকম তারা খারাপ ব্যবহার করতো, খারাপ আচরণ করতো। তো সেই পুরোহিত তন্ত্রের বিরোধিতা তিনি করেছিলেন। তারপর হচ্ছে মূর্তি পূজা, এটা তিনি বিরোধিতা করেছিলেন যে ঈশ্বর যিনি আছেন তিনি তাকে মূর্তি নয়, ঈশ্বর যিনি আছেন তার কোনো রূপ নেই, আসলে যিনি ঈশ্বর তিনি কোনো রূপ নাই, মানে ঈশ্বর হয় নিরাকার, যার কোনো রূপই হয় না। তো সেই ঈশ্বরের পুজো করার কথা তিনি বলেছেন বা সেই ঈশ্বরের আরাধনা করার কথা বলেছেন। আর বহু ঈশ্বরবাদের তিনি বিরোধিতা করেছেন। বহু ঈশ্বরবাদ, তিনি বলেছেন যে ঈশ্বর হচ্ছেন এক এবং অদ্বিতীয়, মানে যিনি সৃষ্টিকর্তা, সেই ঈশ্বরের আরাধনা করার কথা তিনি বলেছেন। যে আমরা বহু ঈশ্বরবাদের বিশ্বাস করি অনেকে, যে দুর্গা, কালী, শিব, তারপর বহু ঈশ্বরের বিশ্বাস করি, এটা নয়, ঈশ্বর হচ্ছেন একটি এবং সেই একটি ঈশ্বরকে বিশ্বাস করা, এইটা তিনি বলেছেন। তো এইগুলো তিনি করেছেন। তো সেইটাই তিনি বলেছেন। আর তারপর জাতিভেদের বিরোধিতা, তাহলে দেখো তিনি এইগুলোর বিরোধিতা করেছেন। বিভিন্ন কুসংস্কার 1 নম্বর, পুরোহিত তন্ত্র, মূর্তি পূজা, বহু ঈশ্বরবাদ, জাতিভেদ, এইগুলোর বিরোধিতা করেছেন। এই সময় জাতিভেদটা ব্যাপকভাবে ছিল, এইদিকে জাতিভেদটা ব্যাপকভাবে ছিল এই সময়, এই ঊনবিংশ শতাব্দীতে। জাতিভেদ মানে যারা নিচু জাতির, আমরা আগেই পড়েছি যে সমাজে 4টি বর্ণ ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, 4টে বর্ণ। শূদ্ররা ছিল সব থেকে নিচের বর্ণে এবং তাদেরকে মানে প্রচন্ড ভাবে অবহেলা, তাদের প্রতি অত্যাচার এগুলো করা হতো। এরকম দেখা যেত যে সাপোজ কোন একটা ব্রাহ্মণদের লোক রাস্তা দিয়ে যাচ্ছে, কোন একটা শূদ্রদের লোক হয়তো তার পাশ দিয়ে যাচ্ছে, ইচ্ছাকৃত নয়, হয়তো কোনো কারণে তার একটু টাচ হয়ে গেল, তো দেখা যেত যে তাকে জুতোই করে মারা হতো, গ্রামের বাইরে পাঠিয়ে দেওয়া হতো, এইরকম করা হতো। এবং দেখা হতো যে কোনো কুয়ো যেখানে ব্রাহ্মণরা জল খাচ্ছে সেখানে ওই নিচু জাতির লোকেরা মানে জল খাওয়ার বা জল নেওয়ার তাদের অধিকার ছিল না। তো এইরকম পর্যায়ে জাতিভেদ ছিল, সেটা এই সময় তো ছিলই। আমরা যদি দেখি স্বাধীনতার আগে ডক্টর বি.আর. আম্বেদকর, তিনিও কিন্তু শূদ্র ছিলেন। ডক্টর বি.আর. আম্বেদকর যিনি আমাদের দেশের সংবিধান লিখেছেন, সে শূদ্রদের বলে তাকে স্কুলে পড়তে দেওয়া হতো না, সে স্কুলের বাইরে গেটের বাইরে বসে পড়াশোনা করতো, যেহেতু তার আগ্রহ ছিল সেটা আলাদা ব্যাপার। তো এবং স্কুলের বাকি ছেলেরা যে জায়গা যেখান থেকে জল খেত তাকে সেখানে জল খাওয়ার মানে অধিকার ছিল না। তো এরকম লেভেলে জাতিভেদ প্রথা ছিল, যেটা খুবই খারাপ। এখনো কম বেশি আছে, তবে এতটা নেই। সেই জন্যই দেখবে পরবর্তীকালে এই যখন সংবিধান রচনা করা হয় তখন দেখবে একটা কোটা আছে, SC/ST কোটা, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব। এই যারা এই নিচু জাতির শূদ্রদের ছিল তাদেরকে এই মানে পদটা দেওয়া, এই অধিকারটা দেওয়া হয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ছাড় পায়, চাকরি বাকরির ক্ষেত্রে, পড়াশুনোর ক্ষেত্রে অনেক ছাড় পায়। এই মানে শূদ্রদের যারা ছিল তাদেরকে এটা দেওয়ার কারণ হচ্ছে তারা এতটাই পিছিয়ে ছিল, তাদেরকে যদি সমান সমানে প্রতিযোগিতা করতে হতো তাহলে তারা পারতো না, সেই জন্য তাদেরকে একটু ছাড় দেওয়া হয়েছিল। বেশ, যাই হোক, সেটা আলাদা কথা। তো এই সমস্ত খারাপ প্রথাগুলোর বিরোধিতা করেছিলেন রাজা রামমোহন রায়। তাহলে প্রথম হচ্ছে সতীদাহ প্রথার বিরোধিতা করেছিলেন, এবং এটা তিনি সতীদাহ প্রথাটা যে উঠে গিয়েছিল তার জন্য কিন্তু প্রধান কাজটা করেছিলেন রাজা রামমোহন রায়, মানুষকে সচেতন করা, এর বিরুদ্ধে প্রচার করা, আন্দোলন করা, এগুলো। পাশাপাশি কুসংস্কার, পুরোহিততন্ত্র, মূর্তি পুজো, বহু ঈশ্বরবাদের বিরোধিতা, জাতিভেদের বিরোধিতা তিনি করেছিলেন। বোঝা গেল? বেশ, এবার পরবর্তী হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, তো সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিন্তু খুব বড় ভূমিকা আছে। তো তিনি কি করেছিলেন, তার যেটা মূল কাজ, এদিকে সমাজ সংস্কারের ক্ষেত্রে তার যেটা মূল কাজ তিনি যেটা চালু করেছিলেন সেটা হচ্ছে বিধবা বিবাহ। বিধবা বিবাহ চালু করেছিলেন।
কত সালে এটা চালু হয়েছিল? 1856 খ্রিস্টাব্দে। তো দেখো, ওই যে একটু আগে আমরা জানলাম যে খুব অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো অনেক বয়স্ক মানুষদের সঙ্গে। এবার সেই বয়স্ক লোকটা খুব তাড়াতাড়ি মারা যেত, হয়তো 10 বছর 12 বছর বয়সেই সেই মেয়েটা বিধবা হয়ে যেত। এইবার তখনকার দিনে এরকম ছিল যে মানে বিধবা হয়ে যাওয়ার পর তাকে আর সমাজে সেরকম ভাবে কেউ দেখতো না, বা সে তাদের যে বাবা বা তাদের যে পরিবার তারাও তাদেরকে ঠিক মতো দেখতো না, ফলে তাদের নানা রকম দুর্দশা হতো। অনেক সময় দেখা যেত না খেতে পেয়ে মারা যেত, অনেক রকম সমস্যা হতো। তো এই সব সমস্যার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক করেছিলেন যে বিধবা বিবাহ চালু করা উচিত। মানে মেয়েদের স্বামী যদি মারা যায় তাহলে সেই মেয়েটাকে আবার পুনর্বিবাহ দেওয়া যাবে, এটা তিনি মানে আইন করে চালু করেছিলেন। এবার সেটার বিরুদ্ধেও সমাজে বিভিন্ন রকমের বিরোধিতা, কারণ সেই সময় পুরোহিতরা চাইতো যে তাদের বিরুদ্ধে যাওয়া মানেই হচ্ছে খারাপ জিনিস। তো তার বিরুদ্ধেও প্রচুর বিরোধিতা করা হয়, এবং তিনিও সেই সমস্ত সমাজের বিরুদ্ধে গিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে তিনি এই মানে বিধবা বিবাহ চালু করেছিলেন। এবার চালু তো করলেন, আইন তো চালু করলেন, আইন করার পর মানুষ যদি না করে তাহলে আইন হয়ে আর কি হবে? তো মানুষ প্রথম এগুলো মেনে নিতে চায়নি, বা ব্রাহ্মণদের সব ভয়ে তারা কেউ এটা করতো না যে ব্রাহ্মণরা তাদেরকে সমাজ থেকে আর কি দূর করে দেবে। তো প্রথম তিনি কি করলেন, নিজের ক্ষেত্রেই তিনি নিজের উদ্যোগী কয়েকটা এরকম বিধবা বিবাহ চালু করলেন। প্রথমে তিনি তার ছেলের সঙ্গে একটা বিধবা মেয়ের বিয়ে প্রথম দিয়েছিলেন, যাতে এটা বলতে পারেন যে দেখো এটা করা যায়, এবং তিনি এটা শাস্ত্রসম্মতভাবে যে এটা ঠিক সেটা তিনি প্রমাণও করেছিলেন। এটা দিয়ে তিনি যুক্তি দিয়ে বুঝিয়ে তারপরে তিনি এই কাজগুলো করেছিলেন। তাহলে তিনি শুরু করেছিলেন নিজের ছেলের একটা বিধবা মহিলার সঙ্গে বিয়ে দেওয়ার মাধ্যমে, এবং তিনি নিজের উদ্যোগে প্রায় 60টা এরকম বিধবা বিবাহ দিয়েছিলেন, এবং তার বেশিরভাগ খরচ কিন্তু তিনি নিজেই করেছিলেন। বিয়ের জন্য যা খরচ হয় সেটাও তিনি নিজের খরচ থেকে দিয়েছিলেন, নিজের টাকা থেকে দিয়েছিলেন। তাহলে এটা তিনি চালু করেছিলেন। সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্রের সব থেকে বড় অবদান হচ্ছে এটাই, বিধবা বিবাহ চালু করা। এর ফলে ওইসব বাচ্চা যে সমস্ত মেয়েদের অল্প বয়সে স্বামী মারা গেছে তাদের ক্ষেত্রে সেই যে জীবনে যে বিভিন্ন রকম সমস্যা ছিল সেগুলো অনেকটা সমাধান হয়। তো এটা তিনি করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কারের পাশাপাশি শিক্ষার ক্ষেত্রেও তার অনেক অবদান আছে, সেটা একটু পরে আলোচনা করব। আচ্ছা, পরবর্তী আরেকজন ব্যক্তি যার নাম হচ্ছে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কি? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, সংক্ষেপে ডিরোজিও নামেই পরিচিত। পুরো নাম হচ্ছে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। বেশ, কথা নয়। তো তিনি একজন ফরাসি পরিবারের, কিন্তু জন্মেছেন ভারতীয়, সেই হিসাবে তিনি নিজেকে ভারতীয় বলেই তিনি নিজেকে মনে করতেন। তিনি খুব উচ্চ শিক্ষিত ছিলেন এবং আধুনিক যুক্তিবাদী চিন্তা ভাবনার মানুষ ছিলেন। কথা নয়, আধুনিক যুক্তিবাদী চিন্তা ভাবনা ছিল। এবার দেখো, তিনি হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন, হিন্দু কলেজের তিনি শিক্ষক ছিলেন। হিন্দু কলেজে অধ্যাপক ছিলেন, কথা নয়। এইবার তিনি মাত্র 17 বছর বয়সে তিনি কলেজের অধ্যাপক হয়েছিলেন, মাত্র 17 বছর বয়সে। তো তখন দেখা যেত যে তার যে স্টুডেন্ট, মানে কলেজে যারা পড়ছে তাদের বয়স 24-25 বছর, আর ডিরোজিওর বয়স মাত্র 17 বছর। তিনি অনেক কম বয়স, কিন্তু তাই বলে এরকম নয় যে মানে ছাত্ররা বা স্টুডেন্টরা তার কথা শুনতো না। মানে তার ব্যক্তিত্ব বা তার শিক্ষা এতটাই ভালো ছিল যে অল্প বয়স হওয়া সত্ত্বেও মানে তার কথাবার্তা বা তার শিক্ষা সবাই গ্রহণ করত, এবং তার ছাত্ররাই আসে। এবং তিনি কি করেছিলেন, তিনি বিভিন্ন সমাজের বিভিন্ন এই কুসংস্কার, খারাপ প্রথা, এই বাল্যবিবাহ, বহুবিবাহ, এইসবের বিরোধিতা করেছিলেন, এবং যে সমস্ত কুসংস্কারগুলো সমাজের মধ্যে আছে সেগুলো দূর করেছিলেন। এবং স্বাধীন চিন্তা ভাবনা করার কথা তিনি বলতেন, যে স্বাধীন চিন্তা ভাবনা করার, তখন পরাধীন দেশ, মানুষকে তিনি স্বাধীন চিন্তা ভাবনা করার কথা বলতেন, এবং সবকিছুকে যুক্তি দিয়ে বিচার করে তারপরে গ্রহণ করার কথা বলতো। যে কেউ একটা কিছু বলে দিল, সেটাকে মানে যুক্তি দিয়ে বিচার করলাম না, দিয়ে মেনে নিলাম, সেটা নয়। যুক্তি দিয়ে সে যত বড়ই মানুষ হোক, কোন একটা কথা বললে আমরা সেটাকে যুক্তি দিয়ে বিচার করব, তারপরে সেটা দেখবো ঠিক না ভুল, তারপর আমরা বিচার করব। এইটা
যেমন আগে বলা হতো যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় খাবার খাওয়া উচিত নয়, একটা একটা কথা আছে, তো এখনো অনেকে মানে, তো সেটা সত্যিই কি খাওয়া উচিত না খাওয়া উচিত না সেটা আমরা যুক্তি দিয়ে বিচার করব এবং তারপরে আমরা সেটাকে মেনে নেব। যদি হ্যাঁ ঠিক হয় তাহলে মানবো, আর যদি দেখি যে না এর পিছনে কোনো সঠিক কারণ নেই, ফালতু মানে এটা বাজে কথা, তাহলে মানবো না। এই হচ্ছে ব্যাপার। তাহলে তিনি কি করলেন, হিন্দু কলেজের অধ্যাপক, এবং তার চিন্তা ভাবনা কি ছিল? তিনি আসতে কথা নয়, তিনি কি করলেন, স্বাধীন চিন্তা ভাবনা, স্বাধীন চিন্তা ভাবনা, বিভিন্ন কুসংস্কারের বিরোধিতা, এটা করলেন। আর যে সমস্ত তার ছাত্ররাই তার এই যে মানে তাকে সমর্থন করতো, প্রচুর ছাত্ররাই তাকে সমর্থন করতো, এবং তার ছাত্ররা তিনি মিলে সমাজের এই সমস্ত খারাপ প্রথাগুলোর বিরুদ্ধে একটা আন্দোলন করেছিলেন। তার এই ছাত্রদেরকে নিয়ে যে সংগঠন, সেই সংগঠনটাকে বলা হতো নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল। নব্যবঙ্গ, এই যে বলা হচ্ছে না নব্যবঙ্গ গোষ্ঠী, তো তার যে তিনি এবং তার ছাত্রদের নিয়ে যে তিনি একটা সংগঠন তৈরি করেছিলেন, মানে একটা দল তৈরি করেছিলেন, সেই দলটার নাম হচ্ছে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল। নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল, তারা এই কাজগুলো করত, সমাজের বিভিন্ন কুসংস্কারের বিরোধিতা এইগুলো তারা করত। তাহলে তার ডিরোজিওর অনুগামীদের, এইদিকে ডিরোজিওর অনুগামীদের কি বলা হতো, ডিরোজিওর অনুগামীদের কি বলা হতো, ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ। আচ্ছা, ইয়ং বেঙ্গল বলা হচ্ছে কেন বলো দেখি? কারণ তার এই গোষ্ঠী বা এই তার এই নব্যবঙ্গে বেশিরভাগই ছিল অল্প বয়স্ক সব যুবক, সেই জন্য নাম দেওয়া হচ্ছে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী। বোঝা গেল? আচ্ছা, তাহলে এরাও সমাজ সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। কিন্তু দুঃখের কথা হচ্ছে 22 বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন। হ্যাঁ, মাত্র 22 বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন। তো তারপর থেকে এই আন্দোলনটা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। বোঝা গেল? দেখো, 22 বছরের মধ্যে এত কিছু করে গিয়েছে যে ইতিহাস সে তার নাম উঠে গেছে। অনেকে 100 বছর বেঁচেও কিছু করতে পারে না। আচ্ছা, পরবর্তী দেখো, সমাজ সংস্কারের ক্ষেত্রে যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক কিছু করেছেন, ঠিক পাশাপাশি শিক্ষার ক্ষেত্রেও তিনি কিন্তু অনেক কাজ করেছেন বিদ্যাসাগর। তো শিক্ষার জন্য তিনি কি কি করেছেন, তো দেখো, এই 19 শতকে ভারতের শিক্ষার হাল খুবই খারাপ ছিল। অল্প বিস্তর কিছু মধ্যবিত্ত শ্রেণী আর কিছু ধনী মানুষই শিক্ষা লাভ করতে পারতো। বাকি সমাজের বাকি যারা একটু গরিব মানুষ ও খেটে খাওয়া মানুষ আর বিশেষ করে মহিলারা একেবারেই কিন্তু শিক্ষার আওতায় ছিল না, মানে একেবারেই লেখাপড়া করতো না। ফলে সমাজের একটা বড় অংশ অশিক্ষিত ছিল। আর অশিক্ষিত মানেই হচ্ছে কুসংস্কার, অভাব, এই সমস্ত কিছু থাকবে। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজকে শিক্ষিত করার জন্য তিনি অনেক কাজ করেছিলেন। বেশ, কি কি করেছিলেন দেখো, এইদিকে এইদিকে। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন সংস্কৃত কলেজের অধ্যক্ষ, মানে সংস্কৃত কলেজের হেড, মানে তিনি অধ্যক্ষ মানে হচ্ছে প্রফেসর, মানে হেড প্রফেসর ছিলেন, যেটাকে প্রিন্সিপাল বলা হয়। তো তিনি অধ্যক্ষ ছিলেন সংস্কৃত কলেজে। সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন। আচ্ছা, এইবার এই সংস্কৃত কলেজ, এটা কলকাতায় ছিল, এই সংস্কৃত কলেজে শুধুমাত্র হিন্দু ব্রাহ্মণদের পড়ার সুযোগ ছিল। তো তিনি যখন অধ্যক্ষ ছিলেন তিনি সেটাকে বাদ দিয়ে তিনি সমস্ত বর্ণের
হিন্দুদেরকে তিনি এখানে পড়ার সুযোগ করে দিয়েছিলেন। ব্রাহ্মণদের তো ছিলই, পাশাপাশি অন্যান্য হিন্দুদের অন্যান্য জাতির মানুষদেরও তিনি এখানে পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন, যেটা আগে ছিল না, শুধুমাত্র ব্রাহ্মণরা এই কলেজে পড়ার সুযোগ পেত। তো তিনি কি করলেন, তিনি যেটা প্রথম করেছিলেন, সংস্কৃত কলেজে সমস্ত বর্ণের হিন্দুদের পড়ার সুযোগ করে দেন। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর তিনি যেটা করেছিলেন, এই সময় বেশিরভাগ যে বইগুলো ছিল সেগুলো নয় সংস্কৃত নয় ইংরাজিতে ছিল। এবার সাধারণ মানুষের ক্ষেত্রে না তো সংস্কৃত পড়তে পারতো না ইংরাজি পড়তে পারতো, ফলে তারা ভয়ে পড়াশোনাই করতো না। তো তিনি কি করলেন, যে বাংলা ভাষায় বিভিন্ন বই তিনি রচনা করলেন, পাঠ্যপুস্তক তিনি বাংলা ভাষায় রচনা করলেন। সেই জন্যই তিনি বর্ণ পরিচয়, বাংলা অক্ষর তিনি কিন্তু এগুলো প্রথম তৈরি করেছেন। তাহলে বাংলায় লেখাপড়া করার জন্য তিনি বিভিন্ন পাঠ্যপুস্তক তৈরি করেন। তাহলে এটা তার একটা বড় কাজ ছিল, না হলে কিন্তু কেউই পড়তে পারতো না। আমাদেরকেই যদি এখন সবকিছু সংস্কৃততে দিয়ে দেওয়া হয়, তাহলে কি আমরা পড়তে পারবো? পারবো না। তো সেই আর কি ব্যাপার। তাহলে আসতে এত কথা কিসের? তাহলে বেশ দেখো, আচ্ছা ঠিক আছে, বেশ হয়েছে, ও বেরিয়ে গেছে মুখ দিয়ে। বেশ মানে বেশি দেওয়ার ফল মানে ভালো সময় বেরিয়ে যায়। হ্যাঁ মানে এতই দেয় যে মানে এমনি বেরিয়ে যাচ্ছে। বেশ আচ্ছা, বেশ ঠিক আছে। তারপরে দেখো, তাহলে 2 নম্বর কাজ হচ্ছে বাংলা পাঠ্যপুস্তক তিনি লিখেছিলেন। 3 নম্বর তিনি যেটা করেছিলেন, এই অধ্যক্ষ থাকার সময় তিনি মেয়েদের শিক্ষার জন্য তিনি অনেক কাজ করেছিলেন। সেই সময় মেয়েদের একটাই স্কুল ছিল, যেটা হচ্ছে বেথুন স্কুল। এবার সেটা কলকাতাতে ছিল। এবার স্কুল তো তৈরি হয়েছে, মানে সেটার উদ্যোগও তিনিই নিয়েছিলেন, বিদ্যাসাগর এবং আরো কিছু ব্যক্তিদের উদ্যোগে হয়েছিল বেথুন স্কুল আসছে। এবার বেথুন স্কুল তো হয়ে গেছে, স্কুলে ওটা মেয়েদের জন্য স্কুল, তো স্কুলে তো কোনো স্টুডেন্টই ভর্তি হচ্ছে না, কারণ কোনো পরিবার থেকে তাদের মেয়েদেরকে বাড়ির বাইরে গিয়ে পড়াশোনা করতে দেওয়া হতো না। কারণ যে মেয়েদের যদি বেশি শিখে ফেলে, তাহলে তারা যে তাদেরকে যে দমিয়ে রাখার যে ব্যাপারটা সেটা থাকবে না, ভুল বোঝানো যাবে না শিক্ষিত হয়ে গেলে। তো সেই জন্য কেউ পড়তে দিত না। এইবার এখন তো পড়ার সুযোগ পাওয়ার পরেও অনেকে পড়ছে না। তো যাই হোক, এবার সেই সময় বেথুন স্কুল হয়েছিল মেয়েদের জন্য, কিন্তু স্কুলে কেউ ভর্তি হতো না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের উদ্যোগে বিভিন্ন পরিবারে বিভিন্ন বাড়িতে গিয়ে তিনি তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদেরকে বুঝিয়ে তিনি মানে সে এক প্রকার জোর করে তিনি মেয়েদেরকে স্কুলে ভর্তি করার জন্য নিয়ে আসতো, এরকম ব্যাপার ছিল। তাহলে 3 নম্বর তিনি কি করেছিলেন, বেথুন স্কুলে নিজের উদ্যোগে এইদিকে তাহলে 3 নম্বর তিনি যেটা করলেন, তিনি বেথুন স্কুলে নিজের উদ্যোগে বিভিন্ন অভিভাবকদেরকে বুঝিয়ে তিনি বিভিন্ন ছাত্রীদের সেই স্কুলে ভর্তি করেছিলেন। এটা তার একটা কাজ। আর তিনি পরবর্তীকালে, প্রথমে তো তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন, পরবর্তীকালে তিনি স্কুল পরিদর্শকের আর কি দায়িত্ব পেয়েছিলেন, মানে বিভিন্ন স্কুলগুলোতে কেমন পড়াশোনা হচ্ছে সেই স্কুল পরিদর্শকের দায়িত্ব পেয়েছিলেন। তো স্কুল পরিদর্শকের থাকাকালীন এদিকে দেখো,
স্কুল পরিদর্শক থাকাকালীন, পরবর্তীকালে তিনি স্কুল পরিদর্শক হয়েছিলেন। স্কুল পরিদর্শক মানে যারা স্কুল দেখাশুনো করে, মানে স্কুলে ঠিক মতো পড়াশোনা হচ্ছে কিনা এটা দেখাশুনো করে। তো স্কুল পরিদর্শক থাকাকালীন তিনি বিভিন্ন স্কুলে নিজের উদ্যোগে তিনি সেই স্কুলগুলোতে নিজের খরচে তিনি তৈরি করেছিলেন, বিভিন্ন স্কুল তিনি তৈরি করেছিলেন, বিভিন্ন গ্রামে বিভিন্ন মেয়েদের জন্য বিভিন্ন স্কুল তৈরি করেছিলেন থাকাকালীন। তাহলে স্কুল পরিদর্শক থাকাকালীন মেয়েদের জন্য স্কুল তৈরি, নিজের উদ্যোগে নিজের খরচে তিনি এই স্কুলগুলো তৈরি করেছিলেন এবং তার খরচ দেওয়ার জন্য তিনি নিজের উদ্যোগ নিয়ে সেই বিভিন্ন ব্যক্তিদের কাছে চাঁদা তুলে সেই স্কুলগুলোকে তিনি চালাতেন। স্কুল, হ্যাঁ, একটা স্কুল চালাতে গেলে তো অনেক টাকা লাগবে, তার কাছে তো অত ছিল না, তিনি নিজেও দিতেন এবং যারা এরকম ভালো মানুষ বা এরকম শিক্ষার জন্য দিতে চায় তাই সেরকম মানুষদের কাছ থেকেও তিনি চাঁদা নিয়ে এই স্কুলগুলো চালাতেন বা সাহায্য নিয়ে তিনি চালাতেন এই স্কুলগুলো। তার তখন তো পরাধীন দেশ। আচ্ছা, তাহলে দেখো তিনি কি কি করলেন। প্রথমত হিন্দু ব্রাহ্মণদের পাশাপাশি তিনি সমস্ত ধর্মের মানুষদের পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন। 2 নম্বর, বাংলা ভাষায় পড়াশোনা করার জন্য পাঠ্যপুস্তক তৈরি করলেন। 3 নম্বর, বেথুন স্কুলে যাতে মেয়েরা ভর্তি হয় তার জন্য তিনি নিজের দায়িত্বে তিনি কাজ করলেন এবং স্কুল পরিদর্শক থাকাকালীন মেয়েদের জন্য প্রচুর স্কুল তৈরি করলেন এবং সেখানে মেয়েদের পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন নিজের খরচ এবং কিছু সাহায্য অন্যান্যদের কাছ থেকে নিয়ে তিনি নিজের উদ্যোগে সেটা করেছিলেন। তাহলে শিক্ষার জন্য বিদ্যাসাগর এইগুলো করেছিলেন, যেগুলো না হলে কিন্তু আজকে এই যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে সেটা হয়তো হতোই না। তো এটার ক্ষেত্রে তার একটা বড় অবদান আছে।